শিশুদের জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে চাই বললেন প্রধানমন্ত্রী। উপনির্বাচন নিয়ে কাদের ফখরুল মুখোমুখি। নতুন পোশাক সবার জন্য সমান রঙিন মিডিয়া পাড়ার দুর্গোৎসব। আগামীকাল থেকে মাটির নিচে যাচ্ছে কেবল। এবং অনুমতি মিললেও খোলেনি বেশিরভাগ সিনেমা হল। এটি নিউজ দেখছেন আখি ভদ্র, স্বাগত জানাচ্ছি বেলা ৩টার নিউজ আওয়ারে। এতক্ষণ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছিলাম। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। শিশুদের জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে চাই, এমনটা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশপ্রেমিক ও উপযুক্ত নাগরিক হিসেবে শিশু কিশোরদের গড়ে তুলতে সবার আহ্বান জানিয়েছেন। শেখ রাসেলের ৫৭তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। রেজওয়ান ফয়েজের রিপোর্ট। এরকম একটা ভালো ছেলেকেও তারা বাঁচতে দিল না, মেরে ফেললো। আচ্ছা মাননীয় প্রধানমন্ত্রী, তুমি তাদের কঠোর বিচার দিবা, নইলে তারা আমাদেরকেও মারবে। শেখ রাসেল নামের একটি ফুল কুড়িতেই শেষ হয়ে যাবার বেদনা যেন এই শিশুর কণ্ঠে। আর তুমি দোয়া করো আমরা যেন বড় হয়ে ভালো কাজ করতে পারি। জন্মদিনের বেশ কয়েকটি অনুষ্ঠানে এভাবেই স্মরণ করা হয় ৭৫-এর ১৫ই আগস্ট নির্মম হত্যাকাণ্ডের শিকার বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেলকে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এসব অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাসেলের জন্মদিনের কথাটা এখনো আমার মনে হয়। একটা ছোট্ট শিশু আসবে আমাদের পরিবারে। আমি, কামাল, জামাল, রেহান, আমরা সবাই খুব উৎসাহিত এবং বেশ উত্তেজিত ছিলাম যে কখন সেই শিশুর কান্নাটা আমরা শুনবো, কখন তার আওয়াজটা পাবো, কখন তাকে কোলে তুলে নেব। বেঁচে থাকলে ছোট্ট রাসেল আজ ৫৬ বছরের পরিপূর্ণ একজন মানুষ হতেন। ছোট ভাইকে স্মরণ করে আবেগ আপ্লুত শেখ হাসিনা বললেন, শিশুরা নিরাপদে থাকবে এমন দেশই গড়ে তুলতে চান তিনি। আমি কবি সুকান্তের ভাষায় এটি বলতে চাই যে এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার অঙ্গীকার। সবার প্রতি তার আহ্বান, শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আমাদের শিশুরা দেশপ্রেমিক হবে, মানুষের মতো মানুষ হবে, মানুষের সেবা করবে এবং নিজেদেরকে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলবে। আধুনিক শিক্ষায় সুশিক্ষিত হবে। আমি জানি করোনা ভাইরাসের কারণে স্কুল বন্ধ, কিন্তু এটা সত্যি একটা যে কোনো একটা শিশুর জন্য খুব কষ্টকর, কিন্তু হয়তো এইরকম অস্বাভাবিক অবস্থা থাকবে না। তবুও আমি তাদের বলবো যে মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে, যে হোক ঘরে বসে পড়াশোনা করা। করোনার এই সময়ে সবাইকে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে অবহেলা না করারও আহ্বান জানালেন শেখ হাসিনা। আমি হয়তো মাস্কটা পরে বলছি না, কারণ আমার এখানে কেউ নাই আশেপাশে, আমি একাই আছি, যারা আছে অনেক দূরে, সেই জন্য আমার একটা সুবিধা আছে। কিন্তু বেশি লোক থাকলে সেখানে আমিও নিজে সবসময় মাস্ক পরে থাকি এবং সবাইকে আমি বলবো যে যেখানেই বেশি লোক সমাগম সবাইকে মাস্ক পরে থাকতে হবে। এবং রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা। ১৯৭৫-এর ১৫ আগস্ট ঘাতকদের নৃশংসতা থেকে রেহাই পায়নি মাত্র ১০ বছরের শিশু শেখ রাসেলও। রাজনীতির নামে ষড়যন্ত্র আর অমানবিকতার শিকার শিশুদের প্রতীক হয়ে ওঠা শেখ রাসেলকে নিয়ে দেখুন প্রণব সাহাউপুর রিপোর্ট। মনীষী বার্টন রাসেলের নাম অনুসারে বাবা নাম রেখেছিলেন রাসেল। লাখো জনতার জয় বাংলা ধ্বনিতে গাংচিল, পোষা কবুতর আর সাইকেল নিয়েই কাটে তার দিন। বাবা চেয়েছিলেন বড় হয়ে আর্মি অফিসার হোক রাসেল। আর বুবুদের সবটা জুড়েই ছোট্ট রাসেল। আপনার জন্য হাতে খেলার পুতুল পেলাম, এরকম ছিল, এত আদরের ছিল আমাদের। ওটুকু মানুষ, খুব স্ট্রং পার্সোনালিটি। রাতের চেয়ে অন্ধকার ইতিহাসে সেই নিকৃষ্টতম ভোরে ঘাতকেরা সবাইকে হত্যার পর সামনে এসে দাঁড়ায় রাসেলের। কিছুক্ষণ পরে ঘাতক এসে ওকে বলল যে চলো তোমার মায়ের কাছে দিয়ে আসি। একটু সরিয়ে ওয়ালের সাথে ঠেকিয়ে
রাসেলকে ব্যানেটিং করে হত্যা করা হয়। তার বুকের কলজার একটা অংশ বেরিয়ে আসে। আজ তার জন্মদিন। শেখ রাসেল আমাদের আবেগ, আমাদের ভালোবাসা। প্রণব সাহা, অপু, এটিএন নিউজ, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, পোলিং এজেন্ট না দিয়ে নামমাত্র নির্বাচনে অংশ নিয়ে নির্বাচন কমিশনকে বিতর্কিত করতে চেয়েছেন বিএনপি। নির্বাচন ও নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করার এটি তাদের পুরনো কৌশল বলেও অভিযোগ করেন তিনি। শেখ রাসেলের ৫৭তম জন্মদিনে বনানীতে কবর জিয়ারত শেষে এসব কথা বলেন ওবায়দুল কাদের। প্রতিপক্ষের সেভাবে ভোট কেন্দ্রে আসার প্রবণতা যখন দেখা যায় না, তখন এদেরও খুব আগ্রহ থাকে না। এটা খুব স্বাভাবিক। তারা নির্বাচন আসলে করার জন্য করেনি, জয়ের জন্য করেনি। তারা নির্বাচনে অংশ নিয়েছে নির্বাচনকে বিতর্কিত করার জন্য, প্রশ্নবিদ্ধ করার জন্য, সরকারকে প্রশ্নবিদ্ধ করতে, নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করতে। এটাই হলো তাদের টার্গেট। নির্বাচন কমিশন ও আওয়ামী লীগ সরকারের কারচুপির মুখোশ উন্মোচন করতেই বিএনপি নির্বাচনে অংশ নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করে তিনি বলেন, জাতীয় নির্বাচনের মতো উপনির্বাচনেও ত্রাসের রাজত্ব ও কারচুপির আশ্রয় নেওয়া হয়েছে। এ সময় নির্বাচনী ফলাফল বাতিল করে পুনর্নির্বাচনের দাবি জানান মির্জা ফখরুল। এই দাবিতে আগামী সোমবার জেলা ও মহানগরে এবং মঙ্গলবার থানা ও ইউনিয়ন পর্যায়ে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচির ঘোষণা করেন বিএনপি মহাসচিব। সম্মেলনে বেগম খালেদা জিয়া মুক্ত নন, তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। আবারও প্রতিরোধী করল অযোগ্য এবং সরকারের ১৬২টি কেন্দ্র থেকে সকাল ৯টা থেকে 10টার মধ্যেই সব এজেন্টদের বের করে দেয় এবং ভোটারদের ভোট কেন্দ্রে প্রবেশ করতে দেয় না। নির্বাচন কমিশনের অভিযোগ দেওয়ার পরেও নির্বাচন কমিশনে কোনো ব্যবস্থা তো নেননি। উপরন্তু প্রধান নির্বাচন কর্মকর্তা নির্লজ্জের মতো বলেন যে ভোট সুষ্ঠু হয়েছে। আগামীকাল সারা দেশে মহানগর এবং জেলা সদরগুলোতে, তার পরের দিন ২০ তারিখে মঙ্গলবার থানা বা উপজেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধনের কর্মসূচি দিলাম। শারদীয় দুর্গোৎসবের খবর। কদিন পরেই দুর্গাপূজা। কারওয়ান বাজার মিডিয়া পাড়ায় এবারও থাকছে মাতৃবন্দনার আয়োজন। সবার জন্য উৎসবকে সমান রঙিন করতে মাত্র ১০ টাকায় নতুন পোশাক কেনার সুযোগও থাকছে এবার। দেখব রেজওয়ান ফয়েজের আরেকটি রিপোর্ট। গত বছর প্রথম আয়োজনেই সবার নজর কেড়েছিল কারওয়ান বাজারের মিডিয়াপাড়া সার্বজনীন শারদীয় দুর্গোৎসব। ভালোবাসা, আন্তরিকতা আর সকল বর্ণ ধর্মের মানুষের আনন্দে মেতে ওঠা যেন দেখিয়ে দিয়েছিল সত্যিকারের সার্বজনীন উৎসব কাকে বলে। এবছর একই জায়গায় আবারও দুর্গোৎসবের প্রস্তুতি। তবে করোনা মহামারীতে পুরো ধরিত্রী জুড়েই যখন সামাজিক দূরত্বই শেষ কথা, তখন উৎসবে মাতায় নানা রকম বিধিনিষেধ। তাই তো খারাপ সময় পাশ কাটিয়েই সব রকম স্বাস্থ্যবিধি মেনে এবারের মিডিয়াপাড়া শারদীয় দুর্গোৎসবের এমন প্রস্তুতি। করোনার কারণে অনেকেই বারবার করে আমাদের এখানকার মানুষরা, যারা সাধারণ মানুষরা আনন্দ করেছে গতবার, তারা অনেকেই যোগাযোগ করছিল যে আমরা করব কি করব না। আচ্ছা, তারপরে যাই হোক, আমরা এই সোশ্যাল ডিস্টেন্সিং বা এরকম একটা করোনার বন্ধাত্ম, একটা সাংস্কৃতিক বন্ধাত্বের একটা সময়ে আমরা গ্যাদারিং করতে পারি না। তার মধ্যেও একটা আনন্দ বা উৎসব, দুর্গাপূজার মতো একটা সার্বজনীন উৎসব কিভাবে করতে হয় সেটার একটা এক্সপেরিমেন্টও বলা যেতে পারে। তবে পূজার আনুষ্ঠানিকতা শুরুর আগেই উৎসবের শুরুটা কিন্তু হয়ে গেছে। পূজার নতুন পোশাক কেনার উৎসব, তাও মাত্র ১০ টাকায়। জি, টাকার অঙ্কটা আপনি ঠিকই শুনেছেন, মাত্র ১০ টাকা। পূজার আনন্দ সবার মাঝে ভাগ করে নিতে বিদ্যানন্দের এই আয়োজনে পুরো সহায়তা দিচ্ছে মিডিয়াপাড়া শারদীয় দুর্গোৎসব কমিটি।
এটিএন নিউজ অফিসের সামনে 10 টাকায় পুজোর কাপড় নিতে শনিবার যারা এলেন সেখানে কোনো সংকীর্ণতার জায়গা নেই ধর্মের বাছবিচার। তাই তো শনিবারের বিকেলে পছন্দ করে 10 টাকায় যারা পোশাক কিনলেন তাদের আনন্দে অসুস্থ পৃথিবীতেও যেন আলোর দেখা মেলে। না বাড়িতে টিকিট লইছি, তো বলতেছে 3টার দিকে আসো, তোমাকে একটা লুঙ্গি দেবো, ওই জন্য আমি আসলাম। হ্যাঁ, ভালো লাগছে ইনশাল্লাহ। শাড়িটা খুব সুন্দর লাগছে, 10 টাকা করে লয়ে আমি শাড়িটা লইছি, এটা কিনে লইছি। শাড়ি খুশি হয়েছি, পুজো মন্দিরে আসবো, শাড়ি পরা পুজো দেখবো। হয়তো ভাবছেন 10 টাকায় কেন, পুরোপুরি ফ্রিতেই তো দেয়া যেত পূজার কাপড়। তাহলে কি আর নিজের টাকায় নতুন জামা কেনার আনন্দটুকু পেত স্বল্প আয়ের এই মানুষগুলো? এই স্টলের মাধ্যমে আমরা তাদেরকে সেই অভিজ্ঞতাটা দিচ্ছি যে একটা দোকান থেকে যখন বাচ্চারা যে নতুন নতুন জামা কাপড় যেগুলো আছে বাছাই করে কিনা এবং পুজোর কাপড় কেনার মধ্যে যে একটা আনন্দ, যে একটা উৎসব, সেই জিনিসটা যাতে তারা অনুভব করে এবং সেই রেসপেক্টটা তারা যেন পায়, এই কারণে এখানে 10 টাকা মূল্যে এই বাজার করার যে অভিজ্ঞতাটা, সেই অভিজ্ঞতাটা আমরা দেওয়ার চেষ্টা করি। মানুষকে আনন্দ দেবার, তাদের মুখে হাসি ফোটানোর এই উদ্যোগকে স্যালুট। কিশোর আমাকে বলল যে দিদি, আমরা বিদ্যানন্দ এরকম ঈদ, পূজা, যে কোনো পার্বণে সব জায়গায় আমরা এরকম সব বয়সী মানুষদেরকে, বিশেষ করে যারা সুবিধাবঞ্চিত মানুষ, তাদেরকে আমরা এটা উপহার দেই। তো এবার আমরা মিডিয়া পাড়ার পুজোর সঙ্গে বিদ্যানন্দ এই উদ্যোগটার সঙ্গে থাকবে। তো এর চেয়ে আনন্দের খবর আর কিছুই হতে পারে না, যে আমাদের পুজো আসলে এটাই। দুর্গোৎসব শুরুর আগ পর্যন্ত সুযোগ থাকবে 10 টাকায় পুজোর কাপড় কেনার। রিজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা। 22 অক্টোবর মহাষষ্ঠী তিথিতে বোধন ও দেবী বন্দনার মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজা। পরদিন সপ্তমী পূজার মধ্য দিয়ে শুরু হবে মূল আয়োজন। সারা দেশের পূজা মণ্ডপগুলোয় চলছে প্রতিমা তৈরির শেষ মুহূর্তের কাজ। চলুন দেখে আসি প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে একটি ডেস্ক রিপোর্টে। শারদীয় দুর্গাপূজা উদযাপনের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে চট্টগ্রামে। করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে এবার সীমিত পরিসরে অনুষ্ঠিত হবে পূজা। চট্টগ্রামের মণ্ডপগুলোয় প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ। মণ্ডপে মণ্ডপে চলছে রং তুলি ও সাজসজ্জার কাজ। এইবার পুজোতে আমাদের শুধু প্রার্থনা থাকবে সকলের মঙ্গল কামনা, পৃথিবী যেন আবার সুস্থ হয়ে ওঠে। গতবার যেভাবে একটা হই হুল্লোড় ছিল, বন্ধু বান্ধব দিয়ে ঘোরাঘুরি ছিল, খাওয়া দাওয়া, এই বছর তেমনটা হচ্ছে না। মাসখানেক ধরে কাজ চালু হয়েছে, কিন্তু গতবার থেকে একেবারে আমেজ নেই বললেই চলে। পূজা উদযাপন পরিষদ জানায় স্বাস্থ্যবিধি মেনে প্রবেশ করতে হবে মণ্ডপে। প্রত্যেকটি পূজা মণ্ডপে অতীতে যেভাবে ব্যয় হতো গান বাজনা লাইটিং বিভিন্ন পর্যায়ে, সেটা ব্যয়ভার কমিয়েছে এবং খুব সংক্ষিপ্ত পরিসরে শুধু মাঙ্গলিকভাবে মায়ের পূজাটা হবে। মানিকগঞ্জে এবার 472টি মণ্ডপে দুর্গাপূজা হবে। মণ্ডপের নিরাপত্তা রক্ষায় প্রস্তুতি নিচ্ছে জেলার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও। মন্দিরে মাস্ক, স্যানিটাইজার, স্যাভলন এই জাতীয় জিনিস থাকবে এবং আমরা পূজার শুরু থেকে শেষ পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে আমরা পূজা অর্চনা করব। এবারে বরিশালের 617টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। প্রতিমা ও মণ্ডপের কাজ প্রায় শেষ। করোনা মুক্তির প্রার্থনা জানিয়ে স্বাস্থ্যবিধি মেনে দুর্গাপূজা অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রত্যেকের মাস্ক ব্যবহার করতেই হবে। যদি কোনো মাস্ক না থাকে আমরা প্রতি মণ্ডপ থেকে মাস্ক সরবরাহ করব। কোনো মণ্ডপে পুলিশ মোতায়েন করা হবে না, তবে পুলিশের টহল থাকবে। সংক্রমণ যাতে বৃদ্ধি না পায় তার জন্য কিন্তু এবারে আমরা ব্যাপক হারে আমাদের মোবাইল পেট্রোল পার্টি দিয়ে আমরা এই নিরাপত্তা কভারেজগুলো করব। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। রাজধানীতে শুরু হচ্ছে মাটির নিচে তার বসানোর কাজ। আগামী মাসের মধ্যেই নগরীকে তার মুক্ত করার কথা জানালেন ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এই সময়ের মধ্যে ইন্টারনেট ও ডিশ কেবল মাটির নিচে বসাতে সব ধরনের সহযোগিতারও আশ্বাস দেন তিনি। অবশ্য আইএসপিএবি এবং কোয়াবের নেতারা আরও কিছুটা সময় চাইলেন। রাজধানী থেকে তারের জঞ্জাল সরাতে এবার দায়িত্ব নেওয়ার পর থেকেই দুই মেয়র বেশ তৎপর। ঢাকা দক্ষিণে কয়েকটি এলাকায় তারের সংযোগও কেটে দেওয়া হয়।
মাটির নিচে সংযোগ দেওয়ার ব্যবস্থা না করে তার কেটে ফেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট সরবরাহকারী এবং ডিশ সংযোগকারী দুটি সংগঠন আন্দোলনের হুমকি দিয়েছিল। পরে অবশ্য দুপক্ষই নরম হয়। ধর্মঘট প্রত্যাহারের একদিন পর নগর ভবনে সংগঠন দুটির নেতাদের সঙ্গে বৈঠক করেন ঢাকা দক্ষিণের মেয়র। জানান তাদের সমঝোতার কথা। আমরা বলেছি বৃহত্তর স্বার্থে তারের জঞ্জাল থেকে ঢাকা শহরকে মুক্ত করার জন্য সুন্দর ঢাকা গড়ার লক্ষ্যে আমরা সর্বরকম ছাড় দিব এবং আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পূর্ণ ছাড় দিয়েছি। এমনকি সড়ক খননের জন্য যে ক্ষতিপূরণ প্রয়োজন সেই ক্ষতিপূরণ আমরা তাদের থেকে এই সময় আর নিব না। সকলে মিলে আগামী নভেম্বরের মধ্যেই এই কাজটি সম্পন্ন করার জন্য আমরা তাদেরকে বিনীতভাবে আমরা অনুরোধ করেছি। মাটির নিচে তার বসাতে খরচ হলেও তা গ্রাহক পর্যায়ে কোনো প্রভাব পড়বে না এমন আশ্বাস দেন আইএসপিএবি এবং কোয়াবের নেতারা। আমরা কাজ শুরু করব। এমনও হতে পারে যে কোনো স্পেসিফিক রোডে অল্প সময়ের মধ্যে হতে পারে, কোনো সময় হয়তো বা নভেম্বর ক্রস করতে পারে এবং ডেফিনেটলি আমরা অযৌক্তিকভাবে চাবো না। আমরা লাস্ট মাইল কানেক্টিভিটিটা আন্ডারগ্রাউন্ড করছি, যেটা আমাদের লাইসেন্সের মধ্যে কভার করবে বলে আমরা আশা করছি। আমাদেরকে বিনা খরচে যেখানে যে ইনফ্রাস্ট্রাকচার ইউজ করার দরকার সেই ইনফ্রাস্ট্রাকচার ইউজ করার জন্য অনুমতি দিয়েছে। পরে অপেক্ষমান ইন্টারনেট এবং কেবল টিভি ব্যবসায়ীদের দক্ষিণের মেয়র আশ্বাস দেন নতুন করে আর তার কাটা হবে না। মনিরুল ইসলাম মিন্টু, ETN নিউজ, ঢাকা। সময় হলো বাইজেস্টের বিরতি নেবার, এরপর জানি ফিরছি। আইয়ুব বাচ্চুকে হারানোর 2 বছর আজ। এবং রেল লাইনে ঘুম, নেত্রকোনায় 2 সহোদর সহ নিহত 3। শিশুদের জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে চাই বললেন প্রধানমন্ত্রী। উপনির্বাচন নিয়ে কাদের ফখরুল মুখোমুখি। $10 নতুন পোশাক, সবার জন্য সমান রঙিন মিডিয়া পাড়ার দুর্গোৎসব। আগামীকাল থেকে মাটির নিচে যাচ্ছে কেবল। এবং অনুমতি মিললেও খোলেনি বেশিরভাগ সিনেমা হল। বিরতির পর ফিরে এসে সবাইকে আরো একবার নিউজ আওয়ারে স্বাগত জানাচ্ছি। ফিরতে ফিরতে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছিলাম। আইয়ুব বাচ্চুর মৃত্যুবার্ষিকী আজ। রূপালী গিটার হাতে আর সুরে ঝংকার তুলবেন না আইয়ুব বাচ্চু। আর এই বাস্তবতা মেনে নিয়ে 2 বছর দীর্ঘশ্বাস ফেলছেন তার ভক্তরা। প্রিয় শিল্পীর সাহচর্য এখন তারা খোঁজেন তার সৃষ্টিতেই। সবার প্রিয় এবির 2য় মৃত্যুবার্ষিকীতে বারে বারে ফিরে ছোঁয়া, সাথে অসাধারণ সব লিরিকের মিশেল। মোহময় কত সন্ধ্যা, কত রাত, কত মুহূর্তই তো ভক্তদের দিয়ে গেছেন আইয়ুব বাচ্চু। নিজে মঞ্চে থেকে ভক্তদের ভালোবাসা, ভালো লাগা, পাওয়া না পাওয়ার এক দুর্বার উচ্ছ্বাসে মাতিয়ে রাখতেন। 4 দশকের সঙ্গীত জীবনে হাজারো কণ্ঠের কোরাসে গলা মেলানোর ভক্তের অভাব হয়নি। সেই গিটারওয়ালার গিটার থেমেছে আজ 2 বছর। ভক্তদের ভালোবাসা এতটুকু কি ফিকে হয়েছে তাতে? বরং পুরনো এবিতে যেন নতুন করে প্রেমে পড়ছে নবীন হাজারো শ্রোতা। আজ হলো না বলা আমার না বলা কথা, সে কারাগার
রাতে মানুষের মনের ভেতরে জমিয়ে রাখা অনেক না বলা কথা আইয়ুব বাচ্চুর গিটারের সুর হয়ে পৌঁছে যায় প্রিয় মানুষের কাছে। জমে ওঠে বন্ধুদের আড্ডা, বন্ধুতা, ভালোবাসার খুনসুটি। দুঃখতে কেঁদো না, দুঃখকে করো জয়। মহাকালের অতলে জায়গা করে নেয়া মানুষদের জন্য তাই এখনো আক্ষেপ। উই মিস ইউ আইয়ুব বাচ্চু। নেত্রকোনার বারহাট্টায় ট্রেনে কাটা পড়ে রেললাইনে ঘুমন্ত 2 সহোদর সহ 3 জন নিহত হয়েছেন। এরা হলেন দশাল গ্রামের 2 ভাই মোহাম্মদ রিপন মিয়া ও মোহাম্মদ স্বপন মিয়া এবং তাদের প্রতিবেশী মুখলেসুর রহমান। স্থানীয়রা জানান, রিপন, স্বপন ও মুখলেস শনিবার রাতে তাদের বাড়ির সামনে রেলপথের পাশে জলাশয়ে মাছ ধরতে যান। এক পর্যায়ে ক্লান্ত হয়ে তারা রেললাইনের ওপর ঘুমিয়ে পড়েন। ভোর 4:30টার দিকে ঢাকা থেকে মোহনগঞ্জগামী আন্তনগর হাওড় এক্সপ্রেসে কাটা পড়ে তারা 3 জন ঘটনাস্থলেই মারা যান। ওয়াইওয়াই নুডলস প্রস্তুতকারক সেজি ফুডের সৌজন্যে করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক সচেতনতামূলক কর্মসূচি পালিত হয়েছে। সম্প্রতি ঢাকার গুলশান, বনানী, মহাখালী, বিজয় সরণি, শাহবাগ, পল্টন ও নীলক্ষেত সহ কয়েকটি সিগন্যাল পয়েন্টে করোনা বিষয়ে হিউম্যান বিলবোর্ড প্রদর্শিত হয়। 6 দিনব্যাপী এই কর্মসূচি চলে। ব্যবসায়িক সব প্রবৃদ্ধির পাশাপাশি সামাজিক দায়িত্ববোধ থেকে এই কর্মসূচির আয়োজন বলে সিজি ফুডের পক্ষ থেকে জানানো হয়েছে। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ এবার। 6 মাসের বেশি সময় পর চালুর অনুমতি পেলেও রাজধানীর বেশিরভাগ সিনেমা হলই এখনো তালা ঝুলছে। যে কয়েকটি হল চালু হয়েছে সেখানেও দর্শকের সংখ্যা খুব কম। ভালো নতুন ছবি না পেলে সিনেমা হল খুলে লাভের চেয়ে উল্টো ক্ষতির আশঙ্কায় হল মালিক ও প্রযোজকরা। দেখব সাদিয়া নান্সির রিপোর্ট। করোনা মহামারীর শুরুতেই গত 18 মার্চ থেকে বন্ধ করে দেয়া হয় দেশের সকল সিনেমা হল। দীর্ঘ বিরতির পর অবশেষে 16 অক্টোবর অনুমতি দেয়া হয়েছে দেশের প্রেক্ষাগৃহগুলো খুলে দেবার। তবে শর্ত সাপেক্ষে হল চালুর অনুমতি মিললেও সাড়া দেননি বেশিরভাগ হল মালিক। ফলাফল, দেশের অর্ধেকের বেশি সিনেমা হল বন্ধ। এদিকে স্বাস্থ্যবিধি মেনে যেসব সিনেমা হল খুলেছে সেখানে বিগ বাজেটের নতুন ছবি না থাকলেও মুক্তি পেয়েছে হিরো আলমের একটিমাত্র নতুন ছবি। তবে দেখা নেই সিনেপ্রেমীদের। খুব একটা ভিড় হয় নাই, 15 জন 20 জন করে লোক হয়েছে, এই পর্যন্ত হাইস ছিল। 550 সিটির ভিতরে 25 জন হইলে অর্ধেকের তামা ছিঁড়ে গালি থাকে। একে তো দর্শক সংকট, তার উপর নতুন সিনেমা কবে আসবে তার কোনো খবর নেই। তাই খুললেও বড় ধরনের লোকসানের আশঙ্কায় হল মালিকরা। একটা বড় ছবি দিয়ে আসতে হবে, দর্শক আসুক না আসুক এটা এখন ভর্তুকি কে দিবে এটা প্রডিউসাররা ভয় পাচ্ছে যে আমরা 50% ক্যাপাসিটিতে আমরা কিভাবে করে আমরা আর 50% কে কভার করবে। তো হলেরও ক্ষতি, তাদেরও ক্ষতি। যদি দর্শক না আসে এতে সরকার রেভিনিউ থেকে বঞ্চিত হবে, সরকার রাজস্ব থেকে বঞ্চিত হবে, পাশাপাশি আমরা যারা শ্রমিক কর্মচারী আছে আমরা আমাদের রুটি রুজি থেকে বঞ্চিত হব। শিগগিরই যে নতুন কোনো চলচ্চিত্র মুক্তি পাবে এমন সম্ভাবনারও দেখা মিলছে না, কারণ শীতে আসতে পারে করোনার আরেকটি ঢেউ। এমন আশঙ্কায় নতুন ছবি মুক্তি দিতে চাইছেন না প্রযোজকরাও। 50% দর্শক নিয়ে যদি একটা হল চালাতে হয় তো সেই হলের খরচ পোষাবে কিনা, চাহিদা মতো রেন্টাল দিয়ে তারা সেই ছবিটা নিতে পারবে কিনা, চালাতে পারবে কিনা। সিনেমা এখানে টিকিটের দাম বাড়ালে হয়তো দর্শক আসবে না। তো আমরা চাচ্ছিলাম যে সরকার আমাদের প্রণোদনা দেউক অথবা একটা ভর্তুকি দেউক। এমন পরিস্থিতিতে দর্শকদের হলে ফেরাতে বড় বাজেটের ছবি মুক্তির পাশাপাশি সরকার, প্রযোজক ও হল মালিকদের সমন্বয় সিদ্ধান্তের বিকল্প নেই বলছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। সাদিয়া ন্যান্সি, এটিএন নিউজ, ঢাকা। মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা।
শরতের অসময়ের বৃষ্টিতে ফসল পচে যাওয়ায় বিপাকে পড়েছেন রাজবাড়ীর ফুলকপি চাষিরা। রাজবাড়ী জেলার বালিয়াকান্দি, গোয়ালন্দ ও সদর উপজেলা ফুলকপি চাষের জন্য বিখ্যাত। বেশি লাভজনক হওয়ায় অনেক কৃষকই আগাম জাতের ফুলকপি আবাদ করে থাকেন। তবে এবছর অতিরিক্ত বৃষ্টির কারণে পচে গেছে কপির ফুল। অনেক কৃষক পচে যাওয়া কপি কেটে নতুন করে চারা রোপণ করেছেন। তবে নতুন লাগানো কপিতেও পচন দেখা দিয়েছে, ফলে লোকসানের মুখে পড়েছেন অনেক চাষি। বাজেটের বিরতি নিচ্ছি, আবারও এরপর জানিয়ে ফিরছি। করোনা বিস্তার রোধে ফ্রান্সের 9টি শহরে কারফিউ জারি। ঢাকা প্রিমিয়ার লিগ আয়োজনের চেষ্টা করছে বিসিবি। বিরতির পর ফিরে এসে সবাইকে আরো একবার নিউজ আওয়ারে স্বাগত জানাচ্ছি এবং আন্তর্জাতিক খবর জানাবো এবার। করোনা ভাইরাসের বিস্তার রোধে আবারও কঠোর পদক্ষেপ নিয়েছে ফ্রান্স। দেশটির 9টি শহরে কারফিউ জারি করা হয়েছে। আগামী 6 সপ্তাহ পর্যন্ত এই কারফিউ পালনের নির্দেশ দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি জানান, প্রতিদিন রাত 9টা থেকে ভোর 6টা পর্যন্ত শাটডাউন থাকবে দেশটির রাজধানী প্যারিস সহ মার্সেইলে, লিওন, লিলে, সেন্ট এইটেনে, রুয়েন, থুলুসে, গ্রেনবেল এবং মন্টেপেলিয়ারে। তবে এই পদক্ষেপের বিরোধিতা করেছেন বার ও রেস্টুরেন্ট মালিকরা। নতুন করে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে চান না তারা। ফ্রান্সে একদিনে 32,000-এর বেশি করোনায় আক্রান্ত হয়েছেন। এদিকে জার্মানিতে বার ও রেস্টুরেন্ট আগেই বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে। শিশু ও বয়স্ক নাগরিকদের বাধ্যতামূলক বাড়িতে থাকার নির্দেশ দিয়েছেন জার্মানি চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। ইটালি সরকারও নতুন কিছু পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্তের কথা রোববার জানাবে। রেড জোন চিহ্নিত করে লকডাউন করা হয়েছে পোল্যান্ডের কয়েকটি শহরে। স্কুল ও জিমনেশিয়াম বন্ধ করা হয়েছে। নতুন পদক্ষেপ নিয়েছে নেদারল্যান্ড, স্পেন ও স্লোভাকিয়া। দ্বিতীয়বার যুদ্ধবিরতি কার্যকরের মাত্র 4 মিনিট পরেই আজারবাইজান তা লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে আর্মেনিয়া। তবে এ বিষয়ে আজারবাইজানের পক্ষ থেকে এখনো কিছু বলা হয়নি। 27 সেপ্টেম্বর শুরু হওয়া সংঘাত অবসানে শনিবার রাতে আবারও যুদ্ধবিরতিতে সম্মত হয় আজারবাইজান ও আর্মেনিয়া। কিন্তু আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এর কয়েক মিনিটের মধ্যে বিতর্কিত নাগোর্নো-কারাবাখ অঞ্চলে রকেট ও গোলা নিক্ষেপ করে আজারবাইজান। দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার আগে আর্মেনিয়ার রকেট হামলায় শিশুসহ আজারবাইজানে 13 নাগরিক নিহত হয়। আর এ নিয়ে গত 1 মাসে দুই দেশের লড়াইয়ে প্রায় 300 মানুষ প্রাণ হারিয়েছেন। নাগোর্নো-কারাবাখ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার বিবাদ দীর্ঘদিনের। 1994 সালে অস্ত্রবিরতির আগে দুই দেশের যুদ্ধে প্রায় 30,000 মানুষের প্রাণহানি ঘটে। খেলার খবর এবার। ঢাকা প্রিমিয়ার লিগ আয়োজনের সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে বিসিবি, জানিয়েছেন বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজন। একটা টিমের 5-6টা ছেলে যদি টপ প্লেয়ার আজকে এই করোনা আক্রান্ত হয়, তারা দুই টিমটা কিভাবে খেলবে? তারা কি তখন খেলতে চাবে বা খেলা হবে? তো আমাদেরকে সব কিছু মাথায় রেখেই প্ল্যান করতে হচ্ছে, চেষ্টা করতেছি। আমরাও খুব উন্মুখ হয়ে আছি শুরু করার জন্য। প্রেসিডেন্টের গ্রিন সিগন্যালও আছে, সবাই আমাদেরকে বলেছে না, উই আর ট্রাইং। বা টিমের মধ্যে একটা হেলদি কম্পিটিশন তৈরি হবে, সেটা দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। আমি বলছি না যে তামিমরা যেসব রেকর্ড বা মুশফিকের যে রেকর্ড বা মাহমুদুল্লাহ যে রেকর্ড বা সাকিবের যে রেকর্ড, এই রেকর্ডগুলো তো এখনও ছেলেরা করতে পারে। এরা তো অনেক কঠিন পরিশ্রম করে আজকে ওরা এত দূর এসছে। তো এরাও একসময় এদের থেকে হবে বা এদের থেকে বেটার প্লেয়ার হবে হয়তো বা। 7 মাস পর আবারও একই দিনে হারের মুখ দেখল স্প্যানিশ লিগের দুই বড় দল রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা। দুই দলই হেরেছে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের কাছে। কাদিজের কাছে 1-0 গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। একই ব্যবধানে গেটাফের কাছে পরাজিত হয়েছে বার্সেলোনা।
প্রায় 2 সপ্তাহ বিরতির পর মাঠে ফেরাটা ভালো হলো না রিয়াল মাদ্রিদের। 14 বছর পর স্প্যানিশ প্রিমিয়ার লিগায় উঠে আসা কাদিজের কাছে হেরেছে তারা। শুরু থেকেই দুর্দান্ত খেলা কাদিজ ম্যাচের 16 মিনিটেই গোল পায়। বিরতি থেকে ফিরে আক্রমণের ধার বাড়লেও তারকাখচিত রিয়াল গোলের দেখা পায়নি। ফলাফল 17 মাস পর ঘরের মাঠে হার। কাদিজের কাছে রিয়াল সবশেষ হেরেছে 29 বছর আগে। আর এবারের লিগে জিদানের শিষ্যদের প্রথম পরাজয়ও এটি। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের পরাজয়ের সুখ অনুভব করার সুযোগ হয়নি বার্সেলোনার। গেতাফের কাছে 1 গোলে হেরেছে তারাও। দ্বিতীয়ার্ধে 56 মিনিটে করা একমাত্র গোলে বার্সাকে হারের স্বাদ দিয়েছে গেতাফে। একই রাতে রিয়াল বার্সার পরাজয় ফুটবল বিশ্ব নিকট অতীতেই দেখেছে গত ফেব্রুয়ারিতেই। সেবার কোপা দেল রে টুর্নামেন্টে সোসিয়েদাদের কাছে রিয়াল এবং বিলবাওর কাছে বার্সেলোনা হেরেছিল। এর আগে 2018 সালে এমনটি ঘটেছে দুবার। আগস্টে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ডের ম্যানুয়ের কাছে রিয়াল আর ইতালির রোমার কাছে বার্সা হারে। পরের মাসে লা লিগায় লেগানেসের কাছে বার্সা আর সেভিয়ার কাছে রিয়াল ধরাশয়ী হয়। শুভদেবনাথ, স্পোর্টস ডেস্ক, এটিএন নিউজ। এবার এক নজরে শিরোনামগুলো দেখে নেব আরো একবার। শিশুদের জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে চাই বললেন প্রধানমন্ত্রী। উপনির্বাচন নিয়ে কাদের ফখরুল মুখোমুখি। $10 টাকায় নতুন পোশাক, সবার জন্য সমান রঙিন মিডিয়া পাড়ার দুর্গোৎসব। আগামীকাল থেকেই মাটির নিচে যাচ্ছে কেবল। অনুমতি মিললেও খোলেনি বেশিরভাগ সিনেমা হল। আইয়ুব বাচ্চুকে হারানোর 2 বছর আজ। রেললাইনে ঘুম, নেত্রকোনায় 2 সহোদর সহ নিহত 3। করোনা বিস্তার রোধে ফ্রান্সের 9টি শহরে কারফিউ জারি। এবং ঢাকা প্রিমিয়ার লিগ আয়োজনের চেষ্টা করছে বিসিবি। এই ছিল নিউজ আওয়ারে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। আর এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে স্টার্ট লিখে স্পেস দিয়ে এএন লিখে পাঠিয়ে দিন 5959 নম্বরে।